এখন দেখেন যে আমরা আগে যখন কাজ করছি তখন আমরা আমাদের যে কাজ কোডগুলো আমরা সেভ করছি কিন্তু কম্পিউটারে ফোল্ডারে, কিন্তু এখন আমরা কম্পিউটারের কোথাও সেভ করতে পারবো না। আমরা যদি কোনো কাজ করতে চাই আমাদের কাজটা সেভ করতে হবে কোথায়? এখানে আমাদের আমাদের অবশ্য ঢুকতে হবে কোথায়? আমাদের htdocs ফোল্ডারে ঢুকতে হবে। যে এখানে আমাদের যে কাজগুলো আছে, যেমন দেখেন আপনি জাভাস্ক্রিপ্ট কিন্তু কম্পিউটারে যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারছেন, আপনার কোডটা কাজ করছে। কিন্তু এখন এখন আপনি পিএসপিতে কাজ করার সময় আপনাকে অবশ্য কাজগুলো সেভ করতে হবে জ্যাম্পের htdocs ফোল্ডারের মধ্যে সেভ করতে হবে। তো আমরা যদি এরকম একটা ফোল্ডার করে নেই, htdocs আমাদের যে ফোল্ডারটা আছে, এখন দেখেন এখানে যদি আমরা আমাদের এইটা হলো আমাদের htdocs ফোল্ডার, তাই না? ও সত্যি কথা, অন করা হয়নি এখানে, তাই না? সরি। এখানে আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা যদি আমরা জাভা স্ক্রিপ্ট বা এ পর্যন্ত আপনি যতগুলো কাজ করেছেন সব ফাইলগুলোকে আপনার কোথায় সেভ করেছেন বলেন তো? আপনারা ফাইলগুলো আপনাদের নিজস্ব কম্পিউটারে যে কোনো জায়গায় আপনি সেভ করেছেন, করে আপনি রান করছেন, কাজ করছে। কিন্তু এখন আপনি পিএসপি নিয়ে কাজ করার জন্য আপনি আপনার যে ফাইলটা হবে সেই ফাইলটা আপনি আপনার কম্পিউটারের কোথাও সেভ করতে পারবেন না। শুধু আপনি যে লোকাল সার্ভারটা তৈরি করেছেন, মানে জ্যাম ইনস্টল করে যে লোকাল সার্ভারটা তৈরি করেছেন, এই লোকাল সার্ভারে আপনাকে, যেমন লাইভ সার্ভারের পাবলিক ফোল্ডার বলে একটা ফোল্ডার আছে, বা সেখানে বিভিন্ন অপশন আছে অবশ্য, ঠিক এখানে আপনার লোকাল সার্ভার যেটা আপনি করেছেন এই লোকাল সার্ভারে এখানে htdocs বলে একটা ফাইল ফোল্ডার আছে। এর ভিতরে আপনি যে ফাইলগুলো রাখবেন সেই ফাইলগুলো শুধু পিএসপি রান করতে পারবে, মানে আপনি রান করতে পারবেন। পিএসপি রান করা মানে আপনি রান করতে পারবেন। আপনি অন্য কোথাও যদি রাখেন, আপনার ফাইলটা যদি সেভ করেন, তাহলে সেগুলো আপনি কি রান করতে পারবেন না। ধরেন আপনারা এখানে একটা ফাইল এখানে ক্রিয়েট করলাম, জাস্ট নিউ নামে, নিউ ডট পিএসপি এই নামে একটা ফাইল। আমরা এখানে অবশ্য পিএসপির এক্সটেনশনে পিএসপি লিখতে হবে, তো আমরা নিউ ডট পিএসপি নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। কোথায়? আমাদের htdocs ফোল্ডারের মধ্যে। এখন আমাদের অবশ্যই এরকম একটা আইকন আসছে, আপনাদেরও হয়তো এরকম একটা আইকন আসবে, আর এখানে টাইপ এসে কি পিএসপি। তো এখন আমরা এই ফোল্ডারটা আমরা জাস্ট আমাদের যে এডিটর আছে এডিটরে অন করব। তো এই ফোল্ডারে ঢোকার সিস্টেমকে আমি এই ফাইলটা অবশ্যই কেটে দিলাম। এই ফাইলে ঢোকার সিস্টেম হলো, আমি আপনাদের যে সাবলিম টেক্সট ব্যবহার করছেন আপনি এখানে ফাইলে যে বা ওই ফাইলটা আপনি সাবলিম অন করলেও হবে। আমি অবশ্য ডাইরেক্ট ফাইলটা এখান দিয়ে যে অন করব, ওপেন ফাইল। তো আমার htdocs ফোল্ডারের মধ্যে আছে, এখানে আমি নিউ ডট পিএসপি নামে যে ফোল্ডার ফাইলটা করেছি সেই ফাইলটা আমি এখানে অন করছি। তো এখন পিএসপি শুরু করার সময় আপনাকে অবশ্য মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে জিজ্ঞাসাবোধক চিহ্ন, পিএসপি, যেমন জাভা স্ক্রিপ্টে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি, আর এখানে আপনাকে অবশ্য পিএসপি ব্যবহার করতে হবে। তো জাস্ট ফর আমরা এখানে পিএসপি ব্যবহার করলাম, করে এখন এর ভিতরে আপনি কোড ব্যবহার করবেন। ধরেন যে সাপোজ আমরা যদি এখানে কিছু লিখি, ধরেন আমরা এখানে লিখলাম একটা স্ট্রিং ব্যবহার করি, তো স্ট্রিংটা আমরা ভেরিয়েবলে রাখি, কোনো একটা ভেরিয়েবলের নাম দেই, এখানে ভেরিয়েবল এস, যে ভেরিয়েবল এস দিয়ে এখানে আমরা এস ইজ ইকুয়াল টু আমরা হয়তো একটা স্ট্রিং লিখি যে হ্যালো, HELLO, জাস্ট এরকম কিছু একটা আমরা লিখি, বা এখানে আমরা লিখি যে টেস্ট বলে আমরা লিখি। এখন এখানে আপনাকে একটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে সেমিকোলন দিতে হবে। এখন আমরা জাস্ট এরকম কিছু লিখছি। এখন যদি আমরা এই কোডটা আমাদের কাজ করছে কিনা এটা দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জ্যাম্পে যে জাস্ট ফর, আপনার যদি অ্যাডমিনে ক্লিক না করে আসে তাহলে আপনি
আগের মতো এখানে লোকাল সার্ভার সার্চ করে আনতে হবে। তাহলে এখানে আমার ফাইলটা কিসে আছে, new.php। তাহলে আমি new.php তে ক্লিক করলাম। তাহলে এখানে দেখেন কিছুই আসতেছে না। তার কারণ পিএসপি থেকে আপনি কোন রেজাল্ট আনতে গেলে আপনাকে অবশ্য ইকো করতে হবে। তাহলে আমি অবশ্যই এখানে ইকো করি, ইকো ডলার ধরেন এস। তো এখন এখানে যদি আমি রেজাল্টটা এখন রিলোড দেই, তাহলে এখানে দেখেন যে টেস্ট লেখাটা আমাদের শো করছে। তাহলে এখন আমরা যখনই পিএসপি এক্সটেনশন ব্যবহার করছি, তখন পিএসপি ব্যবহার করে আপনি যদি আপনার কম্পিউটারে, এখানে আমরা মেন বসলাম যে সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, যেমন দেখাচ্ছে এমএস ওয়ার্ড কিন্তু আপনার কম্পিউটারে সেভ করলে সেটা সাপোর্ট করবে। আপনি এমএস ওয়ার্ড ওপেন করতে পারেন, সেখানে কাজ করতে পারবেন। কিন্তু এটা কিন্তু আপনাকে অবশ্যই একটা সার্ভার লাগবে। সেটা আপনার কম্পিউটারে লোকাল সার্ভার করলেও, এখন আপনার লোকাল একটা সার্ভার করেছেন মানে আপনার কম্পিউটার কিন্তু টোটালে এখন আপনি সব জায়গায় রাখলেই কিন্তু আপনার সার্ভারটা কাজ করবে না। আপনার সার্ভারের এখানে যদি শুধু আপনি htdocs এর ভিতরে, htdocs ফোল্ডারটার ভিতরে আপনি রাখেন, সেক্ষেত্রে কেবল আপনার এখান থেকে কোডগুলো আপনি এক্সিকিউট করাতে পারবেন। আচ্ছা, আপনারা এটুকু করেন, আগে দেখেন আমাদের এটা মিলছে কিনা। ইচ্ছা করলে লিঙ্ক সার্চ করতে পারেন, যে আপনার আইপিটা আমি বলে দিয়েছি। আইপিটা হলো এই যে এইখানে, জাস্ট আমি একটা কপি দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট htdoc ফোল্ডারের ভিতর রাখলে এই আইপিটা কাজ করবে, অন্য কিছুতে রাখলে কিন্তু কাজ করবে না। এই যে htdocs লোকাল হোস্ট, এটা লিখবেন আপনি http লোকাল হোস্ট, তারপর আপনি যে ফাইলের নাম, যে ফাইলটা আপনি করছেন সেই ফাইল .php এইভাবে আপনি সার্চ করেন, যদি অ্যাডমিনে না যেতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, জাম তো অবশ্য ওপেন করবেন। আপনি সার্ভার অন না করলে আপনি কাজ করবেন কি করে? আমরা এমনি সাধারণভাবে তো অ্যারের ভ্যালু আমরা পাবলিশ করতে জানি জাভাস্ক্রিপ্টের মতো, জাভাস্ক্রিপ্টের নিয়মে। তো আমরা এখানে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে দেখব। তা জাস্ট ফর এখানে আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করলাম। এটা কাজ করছে না কেন? ও সরি, ভেরিয়েবল আমরা ঘোষণা করলাম। ধরেন যে এম বলে আমরা একটা ভেরিয়েবল এখানে ঘোষণা করলাম। এর ভিতরে ও আমাদের আগে কিন্তু পিএসপি দেওয়া লাগবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। দেখেন যে পিএসপির কালারটা নেয়নি, তো আমরা আগে অবশ্য পিএসপি শুরু কর। হ্যাঁ, ওখানে উপরে লেখা যায়, সমস্যা নেই। তো আমি ওটা আলাদা রাখছি, আমি নিচে আবার পিএসপি ঘোষণা করছি। মানে এর ভিতরে এই এখান থেকে শুরু করে এর ভিতরে যত কোড রাখবো সবগুলো একই রকম কাজ করবে। তো আমি এটা আলাদা করছি। আচ্ছা, নাহলে এখানেই রাখি, সমস্যা নেই। জাস্ট আমরা এটা বাদ দিয়ে দেই। ধরো আমরা এখানে লিখলাম যে $m ইজ ইকুয়াল টু, আমরা একটা অ্যারে নিচ্ছি, ARRAY। এখানে পিএসপিতে আমরা অ্যারেটা আমাদের এই সিনট্যাক্সে ব্যবহার করতে হবে। এবার আমরা এখানে অ্যারে সিনট্যাক্সের ভিতরে এখানে আমরা ভ্যালু দেব। ইন্ডেক্স যদি আমরা ইন্ডেক্স অ্যারে দিতাম, তাহলে তো এখানে জাস্ট ভ্যালুগুলো আমরা এইভাবে দিতাম। ধরেন A, B এরকম ভ্যালু আমরা দিতে পারি ইন্ডেক্স অ্যারেতে। তো আমরা এখানে মাল্টি ডাইমেনশনাল একটা অ্যারে নিচ্ছি। তা আগে আমরা এখানে সেমিকোলনটা দিয়ে রাখি, যেহেতু স্টেটমেন্টের সাথে লাস্টে সেমিকোলন দিতে। তাই এখানে আমরা ভ্যালু হিসেবে অ্যারে নেব।
এখানে আমরা ভ্যালু হিসেবে যদি ABCD নিতাম, স্ট্রিং নিতাম, তাহলে যদি একটা একটা ভ্যালু নিতাম তাহলে সেটা আমাদের ইন্ডেক্স অ্যারে হতো। তো আমরা এখানে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিচ্ছি, মানে একটা অ্যারের ভিতর আরও অনেকগুলো অ্যারে ব্যবহার করা যাবে। এই জন্য আমরা এখানে লিখব কি অ্যারে। এখন এখানে আমরা ভ্যালু দেব, ধরেন এখানে আমরা ভ্যালু দেই জাস্ট v1, v2, v3, v4, এরকম কিছু আমরা ভ্যালু এখানে দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা অ্যারে নেই, এখানে আমরা ভ্যালু দিয়ে দেই। জাস্ট এখানে আমরা হয়তো m1, তারপরে আমরা m2, আচ্ছা, তারপরে m3, তারপরে m4। তো দেখেন আমরা এখানে একটা অ্যারের ভিতর আরেকটা অ্যারে লিখছি। এখন এই যে অ্যারে, এই অ্যারের ভ্যালু কিন্তু এই দুটো অ্যারে, আর এই অ্যারের ভ্যালুগুলো হলো এখান থেকে ভি থেকে শুরু করে v4 পর্যন্ত। এখন এখানে যেমন একটা ভ্যালুর পরে আপনাকে কি করতে হয়েছে, একটা কমা দিতে হয়েছে। এখন যেখানে এখানে সম্পূর্ণ অ্যারেকে আপনি ভ্যালু হিসেবে নিয়েছেন, তখন এখানে আপনি একটা কমা আপনাকে দিতে হবে। যদি এখানে কমা আপনি না দেন তাহলে এখানে কি হয় দেখেন, যদি আমরা এখানে কোডটা রিলোড দেই, এই যে এটা ছিল তাই না, এখানে দেখেন সিনট্যাক্স এরর, অ্যারে, এখানে এক্সেপ্টিং কমা, এই কমার কথা বলে দিছে, ঠিক আছে, এখানে একটা কমা দিতে বলছে। যদি এখানে আমরা দিয়ে দেই কমাটা, জাস্ট একটা কমা এখানে আমরা ব্যবহার করছি, এখন কি হয় দেখেন, এখন কিন্তু আমাদের টেস্টের রেজাল্টটা দিচ্ছে, মানে আমাদের আগের রেজাল্টটা দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই অ্যারের ভ্যালুগুলো যদি দেখতে চাই, ধরেন আমরা এর ভিতরে কি আছে এটা আমরা দেখব। তো জাস্ট আমরা এখানে যদি দেখাই যে জাস্ট ইকো করতে হবে, এখানে আমরা প্রিন্টেও রেজাল্ট দেখতে পাবো। তো প্রিন্টে এই ভ্যালুটা অবশ্য প্রিন্টে দেখা যাবে, এখানে এমনি প্রিন্ট দিলেও, ইকো না দিয়ে প্রিন্ট দিলেও কাজ করবে, যেখানে যেহেতু এটা একটা ভ্যালু আছে। তো এখানে যদি আমরা ইকো করব কি, এই ভেরিয়েবল এম কে আমরা ইকো করব, ইকো $m। আচ্ছা, এখন ধরেন আমরা এই v3 কে আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমাদের কি লিখতে হবে, প্রথম এই অ্যারে মানে 0, এই অ্যারেটার মান হলো কত, এখানে 0, তাহলে আমাকে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 দিয়ে দিতে হবে। আর এর ভিতরে 0-র ভিতর থেকে আমরা কাকে দেখতে চাচ্ছি, 3 কে। 3 মানে আমাদের অ্যারের ভাষায় কি 0, 1, 2, তাহলে এখানে কি দিতে হবে, আমাদের দিতে হবে আরেকটা থার্ড ব্র্যাকেটে 2 দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইকো কি করবে, v3। তাহলে এখন যদি আমরা রেজাল্টটা দেখি, এই যে এখানে v3 কিন্তু ইকো করছে। এখন যদি এখানে আপনি একটা ব্রেক দিতে চান, তাহলে এর সাথে আপনি কনক্যাট করেন একটা ব্রেক, জাস্ট এখানে আপনি কনক্যাট একটা ব্রেক এখানে দেন, br, ও হ্যাঁ, ব্রেকটা আমাদের ওখানে দিতে হবে, সরি, সুন্দর বলেছেন। ব্রেকটা যেহেতু এখান থেকে করবে, তাহলে আমাদের ব্রেকটা অবশ্যই এখানে দিতে হবে। আর যেহেতু এটা স্ট্রিং, তাহলে এখানে কি করতে হবে, আমাদের স্ট্রিং মানে কোটেশন দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে আমাদের v3 এটা শো করছে। এখানে মনে হচ্ছে তোরটা নিচে আসে। আচ্ছা, নিচে না আসলেও তো হচ্ছে, আমরা তো অন্য একটা সংখ্যা এখানে দিছি, সুতরাং সমস্যা নেই। আমরা ইকো করি
ইকো করছি কাকে, ইকো করব এখানে n4, তাই না? তাহলে n4 বলতে কি, n4 আছে এখানে, m এর ভেতর তো সবাই আছে, তাহলে আমরা প্রথমে লিখব $m। ঠিক আছে, $m এর ভিতরে, এখানে m এর ভিতরে আগে আমরা 0 লিখছিলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে, এখন কি লিখতে হবে, এখন আমরা এখানে 0 1 2, তাহলে এখানে কি লিখব, 2 লিখব। 2 এর ভিতরে কত ভ্যালু আছে এখানে, 0 1 2 3, তাহলে 2 এর পরে কি দিতে হবে, 3 দিতে হবে। তাহলে এখানে আমরা 3 দেই, এখন আমরা রিলোড দেই। এখন দেখেন যে n4 আসছে। তাহলে আমরা এখানে এই, যদিও এগুলো স্ট্রিং, কিন্তু এগুলো কিন্তু এখন আমরা অ্যারের ভিতরে এসে এগুলো আলাদা হয়ে গেছে টোটালে। আপনি এগুলো এখন যদি সবগুলো দেখতে চান, তাহলে কিন্তু ইচ্ছা করলে আপনি সবগুলো দেখতে পারেন। যদি এখানে আপনি ধরেন 3 দিলেন না, তাহলে দেখেন কি আসতেছে। এখানে আপনি যদি শুধু m2 দেন, তার মানে এইখানে যে ভ্যালুগুলো আছে সব এখানে দেখাবে। এখানে কি আসতেছে, এখানে স্ট্রিং গুলো দেখাতে পারছে না আর কি, সেই কথা বলছে।